নমস্কার। মানে এমন একটা ফিলিংসের মধ্যে দিয়ে আজকে এই এপিসোডটা করতে চলেছি, যাতে স্বতঃস্ফূর্ত হওয়া তো দূরের কথা, মনের ভাব প্রকাশ করাটাও যেন একটা দুষ্কর হয়ে উঠেছে। পেহেলগাঁওয়ের কথা বলছি। 26টা মানুষ যেভাবে মারা গেছেন, তার উপর সত্যি সত্যি কি আর কোনো রকম ওই একাডেমিক বা ইন্টেলেকচুয়াল আলোচনা সম্ভব? আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু তাই বলে তো এটাও মেনে নেওয়া তো খুব মুশকিল যে আমাদের দেশে এসে এইভাবে মেরে চলে যাবে, আর আমরা একটা ভাবালু মনোভাব গ্রহণ করে বলবো যে যা ভার হয়ে গেছে, এরপরে আবার জীবনটা এগিয়ে চলে। এভাবে তো হয় না। একটা দস্তুর মতো কড়া পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে এই জন্তুসুলভ যে কাজকর্মগুলো হয়েছে সেগুলোর এগেনস্টে এফেক্টিভ কোনো রকম কিছু বাধা, বা যাতে ভবিষ্যতে আর এরকম না হতে পারে সেই ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না। এটা একদম স্পষ্ট যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এই কাজটা করেছে, এবং এই কাজের জন্য তাদের কি উদ্দেশ্য সেটা ব্যাখ্যা করতে যাওয়াটাও একটা অর্থহীন ব্যাপার। এই কারণে যে এই কাশ্মীরে যত রকমের গন্ডগোল করেই পাকিস্তানের শাসকরা কিন্তু নিজেদের ক্ষমতা আঁকড়ে রেখেছে। সেখানে না হয় নির্বাচন, আর নির্বাচন পেলেও একটা দল পায় 99% ভোট, আর যে ভোটে যে জিতে আসে সেও যে কতদিন থাকে তার তো কোনো মাথা মুন্ডে নেই। সেখানে কি কনস্টিটিউশন, কি পলিটিক্যাল অ্যাক্টিভিটি, একটাই ব্যাপার তারা বোঝে, সেটা হচ্ছে বন্দুক, ট্যাঙ্ক, এবং কি বলবো যে এখন তো অল্প হলেও তো কিছু নিউক্লিয়ার আর্মস তো ওদেরও আছে, এইটুকুই। কিন্তু যদি বলা হয় যে মানুষের জন্য তাদের দেশের সরকার কি করে, জানি না। বাইরের দেশের লোকের কথা তো ছেড়েই দিচ্ছি, তাদের দেশের লোকেরাও জানে কি না সেটা বলা সম্ভব না। প্রথমেই দেখুন যে পাকিস্তানের শাসকদের যে পুরনো হিস্ট্রি, পাকিস্তানে আজ পর্যন্ত কটা শাসক আছে, শাসক বলতে আমি মিন করতে চেয়েছি যে দেশের যে প্রধান, অর্থাৎ কিনা প্রাইম মিনিস্টার হোক বা প্রেসিডেন্ট হোক। আমি জানি না ওদের দেশে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টে কী ব্যাপার আছে, ওদের সংবিধান আছে বলেই মনে করি না। আর তারপরে সে সংবিধানের কি অর্থ একমাত্র যারা পদাধিকারী তারাই হয়তো জানে। আর আছে সেনাবাহিনী, আর হচ্ছে উগ্রপন্থী। এদের বাইরে পাকিস্তানের জনগণের ভয়েস কোথায়? আজকে দেখুন যে দেশটা এমন একটা রোগ স্টেট। পাকিস্তানের জনগণকে উদ্দেশ্য করে বলছে না, কিন্তু অতি অবশ্যই পাকিস্তানের যে শাসকরা, দে আর এ রোগ স্টেট। 1951 সালের কথাই ধরুন, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান রাওয়ালপিন্ডিতে তাকে গুলি করে মারা হয়। স্বাধীনতার পরে পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট, এদের হিস্ট্রি নিচ্ছি, এবং তাতে দেখা যাচ্ছে যে 1951 সালে যিনি প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান, তাকে গুলি করে মারা হয়। যাই হোক, 1958 সালে চলে আসুন। পাকিস্তানের প্রথম সেনা অভ্যুত্থান সে বছরই হয়। গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা সামরিক শাসন কায়েম করেন এবং আইয়ুব খানকে নিযুক্ত করেন প্রধান সামরিক শাসক হিসাবে। আইয়ুব নিজেই পরে রাষ্ট্রপতি হয়ে যান, এবং রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর ইস্কান্দার মির্জাকে তিনি পদচ্যুত করেন।
বরখাস্ত করেন এবং তারপরে তাকে দেশ থেকে বেরিয়ে যেতে হয়। তাহলে যে দ্বিতীয় ব্যক্তি তিনিও কিন্তু একটা শান্তিতে তার যে রাজত্বকাল শেষের পর তার নিজের দেশে আর থাকতে পারলেন না। এবারে তৃতীয়টিতে আসুন। জুলফিকার আলী ভুট্টো 1973 সালে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণ করেন। 1971 সালের যে সেনাপ্রধান ইয়াহিয়া খানকে তিনি দায়িত্বে এনেছিলেন। জুলফিকার আলী ভুট্টো কিন্তু সামরিক ব্যক্তি ছিলেন না, কিন্তু সামরিক প্রধান হিসেবে নিয়ে এসেছিলেন ইয়াহিয়া খানকে। তারপর তো ইয়াহিয়া খানের কি গতি হয়েছে সেটা তো আমরা সবাই জানি। 1977 সালে জিয়াউল হক ভুট্টোর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। তিনিও একজন সামরিক শাসক। সংবিধান থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের যে অ্যাপ্রুভাল, সেটা রেকগনিশন, স্বীকৃতি, সেটা তিনি কেড়ে নেন। ফলে দেশটা একটা মিলিটারি স্টেটে পরিণত হয়, যেখানে কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব ছিল না। আর রাজনৈতিক দলের অস্তিত্ব না থাকার মানেই হচ্ছে যে সেখানে কোনো জনগণের যে মতামতের বা রিফ্লেকশন হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। তারপর দেখুন 1979 সালে কি হলো, জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হলো। এটা একটা ব্যাপার হলো যে একের পর এক প্রধানমন্ত্রী বা শাসক তাদের ফাঁসি হচ্ছে বা দেশান্তরী হতে হচ্ছে। 1988 সালে সামরিক প্রশাসক জিয়াউল হককে আবার রহস্যময় বিমান দুর্ঘটনায় নিহত হতে দেখা গেল। বলে নাকি সেই সময় তার বিমানে রহস্যময় এক আমের ঝুড়ি ছিল, যেখান থেকে গ্যাস নির্গত হয়ে সমস্ত পাইলট ক্রু এদেরকে কিন্তু প্লেন থেকে মানে মানে যাকে তাদেরকে ছিটকে যান এবং যে বিমানটা দুর্ঘটনায় পড়ে এবং এই দুর্ঘটনাতে জিয়াউল হক মারা যান। তাহলে আরেকটা শাসক গেল, যিনিও অস্বাভাবিক মৃত্যুতে তাকে মরতে হলো। 1999 সালে আমরা জানি যে কার্গিলের যুদ্ধ হয়েছিল। সেই কার্গিল যুদ্ধে পাকিস্তান সাংঘাতিকভাবে পরাজিত হলেও যে সেনাপ্রধান তিনি তখন ক্ষমতাটি নিয়ে নেন। এবং কে ছিলেন সেই পাওয়ারে? জেনারেল পারভেজ মুশাররফ। 2000 সালে সেই পারভেজ মুশাররফ বেনজির ভুট্টোর হাজব্যান্ড আসিফ আলী জারদারির কাছে ক্ষমতাচ্যুত হন এবং তারপরেই কিন্তু পারভেজ মুশাররফকে দেশ ছাড়তে হয়। অর্থাৎ কিনা পাকিস্তানের হেড হলে তার আর দেশে থাকার তো কোনো সম্ভাবনাই থাকে না ক্ষমতা শেষ হয়ে গেলে, অথবা তিনি ক্ষমতায় থাকাকালীন অভ্যুত্থানে মারা যাবেন। এটি হচ্ছে পাকিস্তানের নিয়ম। তারপর কি 2007 সালে বেনজির ভুট্টোকেও গুলি করে মারা হলো। 2022 সালে ইমরান খানকে গুলি করা হয়। যদিও তিনি মারা যাননি, তিনি এখনো রাজনীতিটা করছেন। 2018 থেকে 2022 সাল পর্যন্ত এবং তার আগেও নওয়াজ শরীফ একবার প্রাইম মিনিস্টার হলেন এবং তারপর তার ভাই প্রাইম মিনিস্টার হয়েছেন। এবং এরা যে কি ক্ষমতা যে এদের আছে না আছে মাথামুন্ড অন্তত আমার কোনো আইডিয়া নেই যে এরা সংবিধান থেকে কোনো ক্ষমতা পান কিনা বা সেনাবাহিনীর সঙ্গে এই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের কি ইকুয়েশন। একটা করতে হয়, করে দিয়েছে, কিন্তু তাদের বেশিরভাগেরই কি যে অন্তিম যাতনা সেটা তো আমরা দেখে নিয়েছি। এই পরিপ্রেক্ষিতে যদি পেহেলগাঁওয়ের ঘটনাটা দেখি তাহলে মনে হয় আমাদের এই ব্যাপারটা বুঝতে একটু সুবিধে হবে। কীরকম? একটা ইন্ডিয়া টুডেতে একটা আর্টিকেল বেরিয়েছিল এবং আমি এটাকে অ্যাকসেপ্ট করি যে এটা ঠিকই বলেছে। বলছে হোয়াই পাক আর্মি চিফ
Asim Munir is desperate for a mini war with India. ভারতের সঙ্গে যেন তেন প্রকার একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন। কেন? এই যে পহেলগাঁওয়ের ঘটনাটা হয়েছে তার আগে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন। অন্যান্য যে সমস্ত পাকিস্তানি যে শাসক তারা কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান কথা বলে, এটা যেমন সত্যি কথা, কিন্তু অ্যান্টি হিন্দু কথাবার্তা তাদের মুখ থেকে শোনা যায়নি, যেটা এই প্রথম শোনা গেল এই আসিম মুনিরের কাছ থেকে। তারা বলছে দ্বিজাতি তত্ত্ব কেন হয়েছিল না, হিন্দুরা আর মুসলমানরা আলাদা সেই জন্যে। এবং এই যে একটা ইঙ্গিত সেটা চলে গেল কিন্তু এই উগ্রপন্থীদের কাছে। এবং এই উগ্রপন্থীরা তো তলে তলে তো প্রস্তুত হচ্ছিলই। আজকে যখন দেখা গেল যে সমস্ত যারা মারা গেছেন তাদেরকে ধর্ম জিজ্ঞাসা করা হয়েছে অথবা কলমা পড়তে বলা হয়েছে, যারা পারেননি বা যারা হিন্দু বলে নিজেদেরকে ঘোষণা করেছেন তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে দেওয়া হয়েছে। কারণটা কি? কারণটা জানা কথা যে ভারত সরকার তো এই তার নাগরিকদেরকে কেউ বাইরে থেকে এসে মেরে যাবে সেটা তো আর মেনে নেবে না। ফলে কিছু না কিছু ভারত সরকারের দিক থেকে তো অ্যাকশন হবে, এবং সেই অ্যাকশনে পাকিস্তানের জনগণ যদি ঐক্যবদ্ধ হন, কারণ পাকিস্তানের জনগণ, পাকিস্তানের যে 4টে প্রধান প্রদেশ আছে সেখানে তারা বিভিন্নভাবে এই সামরিক শক্তির ওপরে প্রচণ্ড ধরনের ক্ষিপ্ত। তারা এই জেনারেলকে সহ্য করতে পারছেন না, বা তার যে চেলা চামুন্ডা যেগুলো আছে তাদেরকে কেউ সহ্য করতে পারছে না। বালুচিস্তানে সেখানে তো একটা বিদ্রোহীদের তো একটা অ্যাক্টিভিটি রয়েছে, আমরা মাঝে মাঝে দেখেছি। সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটছে, প্রচুর মসজিদে বিস্ফোরণ ঘটছে, মার্কেটে বিস্ফোরণ ঘটছে, এবং তার ফলে প্রচুর লোকে মারাও যাচ্ছে। তারপরে যে পাখতুনখোয়াতে তেহরিক ই তালিবানদের সঙ্গেও পাকিস্তানের যে সামরিক শাসক তার সম্পর্ক যাকে বলে অহিনকুলে। তারপর সিন্ধু প্রদেশে একটা ক্যানাল প্রজেক্ট নিয়ে সেখানকার সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন এই সামরিক শাসনের বিরুদ্ধে, মানে সামরিক শাসকের বিপক্ষে। তারপর পাঞ্জাব প্রদেশে তেহরিক ই ইনসান। আফটার অল পাকিস্তানে যদি কোনো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল থেকে থাকে তাহলে সেটা তো হচ্ছে ইমরান খানের পার্টি। তাকে গুলি করা হয়েছে এবং তাকে এখন জেলেও ঢোকানো হয়েছে। এটা নিয়ে পাকিস্তানের মানুষ কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। অর্থাৎ কিনা গোটা পাকিস্তানটাই কিন্তু এই জেনারেল এগেন্সটে ক্ষুব্ধ। তখন তার মনে হলো তাহলে ভারতের সঙ্গে যদি কিছু এইভাবে করা যায় তাহলে হয়তো পাকিস্তানের নাগরিকদের যে নজরটা সেটা তার নিজের যে অপশাসন আছে সেখান থেকে ঘুরে যাবে, এবং পাকিস্তানের যে ডোমেস্টিক পলিটিক্স তার শিকার আজকে ভারতের এই মানুষগুলো। অতএব একটা তো বিশাল অ্যাকশন হবেই। প্রধানমন্ত্রীও মোটামুটি সর্বদলীয় বৈঠকে সেটা জানিয়ে দিয়েছেন, এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে যে দেশের অখণ্ডতা ও নিরাপত্তার খাতিরে তারা সরকার যে পদক্ষেপই নিন না কেন তার সঙ্গে আছে। এবং আমি মনে করি যে প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন ভারতীয়র এই মনোভাবই থাকা উচিত। কিন্তু এই মানুষের মধ্যেও কিন্তু কিছু সমস্যা আছে। সমস্যা বলবো না, আমি বলবো যে তাদের চিন্তাধারার মধ্যে হয়তো চটজলদি কিছু সমাধানের প্রত্যাশা আছে, যেটা এই ধরনের ক্ষেত্রে হওয়াটা যথেষ্ট মুশকিল। তো তারা চাইছেন যে ট্যাঙ্ক, প্লেন এই সমস্ত নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে ঢুকে পড়ুক এবং সেখানে দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়ে চলে আসুক। কিন্তু আজকালকার দিনে এই আধুনিক যুগে ওই ধরনের যুদ্ধ হওয়া কিন্তু সম্ভব নয়।
তা সেই জন্য ভারত সরকার কি করেছেন, তারা তো অনেকগুলো অ্যাকশন তো নিয়েইছেন। যেমন কূটনৈতিকদের ফিরে নিয়ে আসা, এবং ভারতে পাকিস্তানের যে সমস্ত সামরিক যে অ্যাডভাইসার আছে তাদেরকে চলে যেতে বলা, এবং ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এই সমস্ত যে দূতাবাসে ভারতীয় কর্মীদের বেশিরভাগকে ভারতে ডেকে নেওয়া। পাকিস্তান থেকে যারা ভারতে এসেছেন তাদের আপাতত 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তাদের এই সময়ের মধ্যে তারা যাতে ভারত থেকে চলে যান। তারপরে পাক যে মিলিটারি যে পার্সোনেল তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং শেষমেশ যেটা করা হয়েছে সেটার মূল্য কিন্তু একটু পরে বোঝা যাবে। ঠিক 24 ঘন্টা 48 ঘন্টাতে সেটা বোঝা সম্ভব নয়, তো অচিরেই বোঝা যাবে। সেটা কি? সেটা হচ্ছে সিন্ধু নদীর জল, যে সিন্ধু নদী বা সিন্ধুর যে ইন্দাস রিভার সিস্টেম, তার যে জল বন্টন নিয়ে যে একটা চুক্তি হয়েছিল 1960 সালে 19শে অগাস্ট, সেই চুক্তি ভারত সাসপেন্ড করে দিয়েছে। পাকিস্তান বলছে যে জল চুক্তি যদি কেউ লঙ্ঘন করে তাহলে সেটা যুদ্ধ ঘোষণার সামিল, এবং তারা এটাকে যুদ্ধ হিসেবে ধরে নেবে। নানা রকম হুঙ্কার দিচ্ছে বটে, কিন্তু তারা নিজেরাও জানে যে ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজের যে গোলাবর্ষণ, তার থেকে অনেক বেশি সাংঘাতিক হচ্ছে এই জল চুক্তিকে সাসপেন্ড করে দেওয়া। কূটনীতিকরা এটাকে বলেন ওয়াটার বম্ব। পাকিস্তান এমনিতে তো তার যে যে মানে বাৎসরিক আয় বেশিরভাগটাই তো তারা সামরিক খাতে ব্যয় করে, এবং তাদের বাকিটা বেশিরভাগটা চলে যায় দুর্নীতিতে। জনগণের জন্য তো তাদের তো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু পাকিস্তান দেশটাও তো নেহাত ছোট নয়, এবং সেখানেও তো 20 কোটির ওপরে মানুষ থাকে। তো তাদেরও তো বেঁচে থাকা, খাওয়া দাওয়া, বিদ্যুৎ থেকে শুরু করে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এগুলোর জন্য তো রিসোর্স প্রয়োজন, এবং সব থেকে বড় প্রয়োজন হচ্ছে জল। পাকিস্তানের যে বিদ্যুৎ, তার 25% হচ্ছে হাইড্রো ইলেকট্রিক, এবং ভারত থেকে যে নদীগুলো শেষ পর্যন্ত পাকিস্তানে গেছে, সেই জল যদি ভারত আটকে যদি নিজেদের দেশে যদি নানা রকম বাঁধ প্রকল্প বা নানা রকম ব্যবস্থা দিয়ে যদি জলটাকে আটকে রেখে দিত, তাহলে তো পাকিস্তান তো মরুভূমিতে পরিণত হতো। এবং পাকিস্তান তাদের রাষ্ট্রটা তৈরি হওয়ার পরেই কিন্তু রাষ্ট্রসংঘের কাছে আবেদন জানিয়েছিল যাতে ভারত তার দেশের যে নদীগুলো আছে তার জল যেন স্বাভাবিক গতিতে ছেড়ে দেয়, কারণ পাকিস্তান না হলে মারা পড়বে। অতএব এই জন্যে ভারত পাকিস্তান একটা জলচুক্তি করে, যার মধ্যস্থকারী হিসেবে ছিল ওয়ার্ল্ড ব্যাংক। আমি আপাতত সেই একটু পড়ে শোনাই যে সেই চুক্তির শুরুতে কি বলা ছিল। দেখুন সেই চুক্তির শুরুতে কি বলা ছিল। এই চুক্তিতে সই করেছিলেন ভারতের হয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এবং এই চুক্তিটা সই হয়েছিল কিন্তু পাকিস্তানে, করাচিতে। এই দেখুন কি বলছে।
এই চুক্তির নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, the Indus Waters Treaty 1960 with annexures, signed at Karachi on 19 September 1960. অর্থাৎ কেন করাচিতে এইটা সাইন হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। এর যে মুখবন্ধে কি লেখা ছিল, যেটাকে প্রিঅ্যাম্বল বলে, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড গভর্নমেন্ট অফ পাকিস্তান being equally desirous of attaining the most complete and satisfactory utilization, ভারত এবং পাকিস্তানের সরকার তারা চেয়েছে যে এই যে তাদের মধ্যে জলবন্টনটা যেন একটা স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনকভাবে এই ব্যাপারটা হয়। ইউটিলাইজেশন মানে জলের যে ব্যবহার, ইউটিলাইজেশন অফ ওয়াটার অফ ইন্দাস রিভার সিস্টেম, রিকগনাইজিং দি নিড therefore of fixing and delimiting in a spirit of goodwill and friendship, এবং এতে সই করেছেন জওহরলাল নেহরু, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এবং পাকিস্তানের হয়ে সই করেছেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, সেই আইয়ুব খান যেটা শুরুতেই বলেছি। তো এতে পাঞ্জাবের যে এই যে পাঞ্জাব যে নামটা, এটা কেন হলো? পাঞ্জাবে কিন্তু 5টা নদী আছে। সেই নদীগুলো কি কি না, যেটাকে বলে সুটলেজ মানে শতদ্রু, রবি মানে ইরাবতী, বিয়াস মানে বিপাশা, চেনাব মানে চন্দ্রাবতী, চন্দ্রভাগা নদী, এবং আরেকটা হচ্ছে সিন্ধু নদী। এই যে 6টা, তার মধ্যে সিন্ধু নদীটা কিন্তু যেহেতু পাঞ্জাবের ভেতর দিয়ে আসেনি, সেই জন্য এটা পঞ্চনদের মধ্যে এটাকে বলা যাবে না। চুক্তিটা কি হলো? চুক্তিটা হলো ইন্দাস, ঝিলাম এবং চেনাব। ইন্দাস মানে সিন্ধু, ঝিলাম আর চেনাব মানে চন্দ্রভাগা। এই যে এগুলো হচ্ছে পশ্চিমী নদী বলে। আর বাকি রইল রবি, সুটলেজ অর্থাৎ শতদ্রু, এই দুটো নদী বাকি রইল। এর যে আর্টিকেল নাম্বার 2, এই আর্টিকেল নাম্বার 2তে দেখুন যে কি লেখা আছে, all the waters of eastern rivers shall be available for unrestricted use of India except otherwise expressly provided in this article. অর্থাৎ কিনা যে পূব দিক থেকে আসা নদীগুলোর সমস্ত জলের ওপর অধিকার থাকবে ভারতের, শুধুমাত্র যেখানে যেখানে একটা নেগেটিভ কিছু বলা আছে সেটা ছাড়া। Except for domestic use and non-consumptive use, Pakistan shall be under obligation to let flow and shall not permit any interference with the waters, Sutlej main and Ravi main. অর্থাৎ কি না, পাকিস্তান এমন কিছু করবে না যার ফলে এই জলের যে প্রবাহটা এটা ডিস্টার্ব হয়, এবং এই জলের ওপর সম্পূর্ণ অধিকার থাকবে ভারতের। কিন্তু পাকিস্তান কি করতে পারবে? নন কনজামটিভ ইউজ করতে পারবে বা ডোমেস্টিক। নন কনজামটিভ ইউজ মানে কি? মানে জলটাকে আপনি ধরে রাখতে পারবেন না। জল ধরে রাখা মানে কনজামটিভ হয়ে গেল, বা বাঁধ প্রকল্প এ সমস্ত কিছু করতে পারবেন না। তো এটা হচ্ছে ভারতের জন্যে। আর পাকিস্তানের জন্য হচ্ছে আর্টিকেল 3। আর্টিকেল 3তে কি বলছে? পাকিস্তান শ্যাল রিসিভ for unrestricted use all the waters of the western rivers which India is under obligation to let flow under the provisions of paragraph 2. অর্থাৎ কি না, ভারত এমন কিছু করবে না যাতে এই নদীর প্রবাহ মানে ডিস্টার্ব হয়, এবং তার ফলে পাকিস্তানের যে জলের যে প্রাপ্য সেটা কিন্তু ডিস্টার্ব হয়। এবং এর নদীগুলো কি? দ্য ইন্দাস, দ্য ঝিলাম অ্যান্ড চেনাব।
এই যে পাঁচটা নদী, এই যে তিনটে নদী, এই তিনটে নদীর জল পাকিস্তান আনরেস্ট্রিক্টেড ওয়েতে পাবে। এবারে দেখুন, যদি ম্যাপটা খুলে দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা নদী কিন্তু ভারত থেকে পাকিস্তানে গেছে, পাকিস্তান থেকে কোনো নদী কিন্তু ভারতে আসেনি। সুটলেজ মানে যেটাকে বলে শতদ্রু, এটা শুরু হয়েছে রাখাস্থল ইন টাইবেট, চীনের অধিকৃত যে তিব্বত, সেইখান থেকে এই শতদ্রু নদী শুরু হয়েছে এবং এটা হিমাচল প্রদেশ পাঞ্জাব হয়ে এটা পাকিস্তানে প্রবেশ করেছে। এর দৈর্ঘ্য হচ্ছে 1450 কিলোমিটার এবং দেখা যাবে যে এই নদীটা যেখানে শেষ হয়েছে মানে শেষের অংশটুকুই কিন্তু পাকিস্তানে আছে, শুধুমাত্র শতদ্রু ছাড়া। বিপাশা যেটাকে বলে বিয়াস, অরিজিনেটস রোটাং পাস বলে আমাদের যেটা আছে হিমাচল প্রদেশে, সেইখান থেকে কিন্তু এই বিপাশা নদীর সৃষ্টি হয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে 470 কিলোমিটার। তারপর রবি যাকে বলে ইরাবতী নদী, এও শুরু হয়েছে বড়া ভাঙ্গাল রিজন, এটা হিমাচল প্রদেশেই এর সৃষ্টি এবং পরবর্তীকালে এটা চেনাব নদীতে গিয়ে মিশেছে। এর দৈর্ঘ্য হচ্ছে 720 কিলোমিটার। তারপর আছে চেনাব বা চন্দ্রাবতী নদী, এটারও কিন্তু হিমালয় থেকেই এর উৎপত্তি এবং শেষ হয়েছে হিমাচল প্রদেশ হয়ে পাকিস্তানে গিয়ে শেষ হয়েছে এবং এর দৈর্ঘ্য হচ্ছে 960 কিলোমিটার। এবং ঝিলাম হচ্ছে 725 কিলোমিটার। এটা হচ্ছে ভেরিনাগ থেকে শুরু হয়েছে, জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তানে ঢুকেছে এবং শেষমেশ হচ্ছে মূল নদী যার নাম হচ্ছে সিন্ধু নদী, 3180 কিলোমিটার। কিন্তু যেহেতু কাশ্মীর থেকে এটা সরাসরি পাকিস্তানে ঢুকেছে, সেই জন্য এটা পাঞ্জাবের যে পঞ্চনদী তার মধ্যে এটা অন্তর্ভুক্ত নয়। কিন্তু এই নদী সিন্ধু নদী গিয়ে ঢুকেছে শেষ পর্যন্ত করাচি বন্দরে, ওখানে যে আরব সাগর আছে সেখানে। এইবারে পাকিস্তানের যে দুটো প্রদেশ, সেই দুটো প্রদেশ যেমন পাঞ্জাব এবং সিন্ধু, এই দুটো প্রদেশেই কিন্তু সেখানে যাবতীয় কৃষিকাজ থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, অর্থাৎ কিনা একটা স্বাভাবিক দেশের যে যে ব্যাপারগুলো থাকে সেটা কিন্তু এই দুটো জায়গাতেই আছে। বাকি অন্যান্য যে অংশগুলো সেখানে হয় মরুভূমি, তা না হলে এমন পাহাড়ি এলাকা যেখানে কিন্তু এই নদী নালার বা চাষবাসের ব্যাপারটা অনেক কম এবং যে হাইড্রো ইলেকট্রিসিটি সেটাও কিন্তু এই পাঞ্জাব আর সিন্ধু প্রদেশেই তৈরি হয়। এইবারে যদি দেখা যায় যে এই জলে টান ধরেছে তাহলে কি হবে? এমনিতেই এই চুক্তির যে 4th আর্টিকেল, সেই 4th আর্টিকেলে কিন্তু বলা আছে পাকিস্তান শ্যাল ইউজ ইটস বেস্ট এন্ডেভার্স টু কনস্ট্রাক্ট অ্যান্ড ব্রিং ইনটু অপারেশন উইথ ডিউ রিগার্ড টু এফিসিয়েন্সি অ্যান্ড ইকোনমি দ্যাট পার্ট অফ এ সিস্টেম অফ ওয়ার্কস which will accomplish the replacement from western rivers। অর্থাৎ কিনা এই যে এটাকে একটা পার্মানেন্ট ব্যবস্থা হিসেবে ধরে রাখলে ভুল হবে। পাকিস্তানের ওপর কিন্তু একটা শর্ত ছিল যে এই ভারত থেকে ছাড়া জলের ওপর নির্ভরতা খাটিয়ে তাকে তার নিজস্ব একটা রিভার সিস্টেম করে নিতে হবে বা বাঁধ বা আরও অন্যান্য যে এই ধরনের ব্যাপার আছে সেগুলো সেরে নিতে হবে, যাতে এই চুক্তির ওপরে অতটা তাদের নির্ভর না করা যায়। অর্থাৎ কেন স্বাবলম্বী হয়ে ওঠার শর্ত কিন্তু পাকিস্তানের ওপর ছিল। কিন্তু পাকিস্তান তো সেসব কিছুই করেনি। তারা ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিয়েছে, লোন নিয়ে এটা করব সেটা করব বলেছে, তারপর সেই টাকাগুলো তো এই ধরনের দেশে যা হয় আর কি, রাষ্ট্রপ্রধানরা রাজ্য চালিয়ে যখন দেখা যায় যে জনগণ খেপে উঠেছে, তারা দেশে থাকতে পারছে না, তখন আরবে গিয়ে
তারা আশ্রয় নেন এবং এই যে দেশ থেকে লুট করা টাকা দিয়ে তারা ওখানে বিলাসী জীবন যাপন করেন। এবং তাদের এই বিলাসী জীবন যাপনের একটা অন্যতম আরেকজন যে লেটেস্ট যে ব্যক্তি যিনি আপাতত তার জন্য অপেক্ষা করছেন, তিনি হচ্ছেন পাকিস্তানের সামরিক প্রধান আসিম মুনির। তা তিনি দেখলেন যে হ্যাঁ, যুদ্ধ যদি হয় তাহলে পাকিস্তান হয়তো তার নিজের দেশের যে সমস্যাগুলো আছে জনগণ তার সেই সমস্যা থেকে ভুলে তারা এই দিকে মনোনিবেশ করবে এবং তার ফলে তিনি আরও বেশি দিন শাসন করতে পারবেন। এবং যখন দেখা যাবে যে আর কিচ্ছু করার নেই, তখন দুবাই হোক বা কুয়েত হোক বা সৌদি আরব হোক বা ইউএই হোক, যে কোনো জায়গাতে থেকে গেলেই হলো। পারভেজ মুশারফ থেকে শুরু করে পাকিস্তানের শাসকদের তো ওটাই জায়গা। অতএব ভারত সরকার যে ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থাটা অত্যন্ত সঠিক, যে এখানে শুধুমাত্র প্রথাগত যুদ্ধ করে কোনো লাভ নেই। এবং অচিরেই পাকিস্তানের শাসকরা বুঝবে কার সঙ্গে তারা লড়তে গেছে। ভারত সরকারের সমস্ত যে প্রচেষ্টা সেটা সাফল্য কামনা করি এবং যারা শহীদ হলেন তাদের ক্ষেত্রে আমাদের কী বা বলার আছে বলুন? অকারণে এই পৃথিবী থেকে তাদেরকে চলে যেতে হলো, তাও আবার কিনা ধর্মের ভিত্তিতে। এই ডিস্ট্রাকটিভ ফোর্স এটাই তো চায়। মানুষের জীবনের তাদের কাছে কোনো মূল্য নেই, শুধু মানুষ ও মানুষের বিভেদ থাকলে এই ধরনের শাসকদের কত সুবিধে। দেখা যাক এবারে তারা উচিত শিক্ষাটা পায় কিনা। আপাতত এপিসোডটাকে এখানে শেষ করছি। নমস্কার।